মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 এই নামটা শুনলেই কেমন যেন লাগে, তাই না? একটা দীর্ঘশ্বাস তো আসেই। একদম। 1 দশকেরও বেশি হয়ে গেল, কিন্তু দেখুন আধুনিক অ্যাভিয়েশনের সবচেয়ে বড় যে রহস্য সেটার কোনো কিনারা হলো না। একদম। 8ই মার্চ 2014 কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল বিমানটা। 227 জন যাত্রী, 12 জন ক্রু। কোথায় যে গেল? সত্যি। আমাদের হাতে তো কিছু জিনিস আছে, ধরুন খবরের কাগজ, তদন্তের রিপোর্ট, একটা টাইম লাইন, কিছু থিওরি। তো আজকে ভাবছি এগুলো নিয়ে একটু কথা বলা যাক, যতটা গভীরে যাওয়া যায় আর কি। হ্যাঁ, ঠিক। আমাদের আজকে লক্ষ্য সেটাই। এই সূত্রগুলো একটু নেড়েচেড়ে দেখা, মানে ঠিক কি ঘটেছিল, কি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে, আর কেন এত বছর পরেও রহস্যটা রহস্যই থেকে গেল। সেটাই। আর অবশ্যই এই ঘটনা থেকে আমরা সেফটি নিয়ে কি শিখলাম, মানে পুরো ঘটনাটা, অনুসন্ধান আর যে প্রধান থিওরিগুলো আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। বেশ, তাহলে একদম শুরু থেকে শুরু করি। ফ্লাইট MH370, একটা বোয়িং 777, কুয়ালালামপুর থেকে বেইজিং। হ্যাঁ, টেক অফ করলো 8 মার্চ 2014, মালয়েশিয়ান টাইম রাত 12:42। প্রথম কিছুক্ষণ কিন্তু সব স্বাভাবিকই ছিল, তাই না? হ্যাঁ, একেবারে স্বাভাবিক। প্রায় আধ ঘন্টার বেশি। সমস্যাটা শুরু হলো রাত 1:19 পর। ওই সময় তো শেষ ভয়েস কন্ট্যাক্ট হয়। ঠিক, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে শেষ কথা। পাইলটের গলা শোনা গেছিল, খুব সাধারণ কথা, গুড নাইট মালয়েশিয়ান 370। কিন্তু তারপরে? হ্যাঁ, মিনিট দুয়েকের মধ্যেই রাত 1:21 বিমানটা তখন ভিয়েতনামের আকাশসীমায় ঢুকছে। ঠিক সেই সময় বিমানের ট্রান্সপন্ডারটা বন্ধ করে দেওয়া হয়। ট্রান্সপন্ডার মানে যেটা বিমানের আইডেন্টিটি, লোকেশন এগুলো পাঠাতে থাকে? একদম। ওটা বন্ধ হয়ে যাওয়া মানে সাধারণ এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার থেকে বিমানটা একরকম গায়েব। আর ঠিক তখন থেকেই তো ব্যাপারটা অন্যদিকে মোড় নেয়, বিমানটা নিজের রুট থেকে সরে যায়। হ্যাঁ, উত্তর পূর্বে বেইজিং যাওয়ার বদলে বিমানটা হঠাৎ করে পশ্চিম দিকে ঘুরতে শুরু করে। মানে যেদিক থেকে এসেছিল মালয়েশিয়ার দিকেই, উপদ্বীপটার ওপর দিয়ে আবার উড়ে যায়। সাধারণ রাডারে নেই, কিন্তু মিলিটারি রাডারে ধরা পড়ছিল কিছুক্ষণের জন্য। ঠিক, মালয়েশিয়ার মিলিটারি রাডার এটাকে ট্র্যাক করতে পেরেছিল। শেষবার দেখা যায় রাত 2:22। তখন আন্দামান সাগরের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে যাচ্ছিল। তারপর মিলিটারি রাডার থেকেও উধাও। হ্যাঁ, এরপরে আর কোনো রাডারে এর খোঁজ নেই, কিন্তু বিমানটা কিন্তু তখনও উড়ছিল। সেটা কিভাবে জানা গেল? সেটা জানা গেল ইনমারস্যাট বলে একটা ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানির ডেটা থেকে। ওই স্যাটেলাইটের সাথে বিমানের ইঞ্জিনের একটা অটোমেটিক যোগাযোগ ছিল। ও আচ্ছা। প্রতি ঘন্টায় একবার করে একটা সিগন্যাল বা পিং আদান প্রদান হচ্ছিল। এই পিং ব্যাপারটা ঠিক কি, মানে এটা কি লোকেশন বলে দেয়? না, সরাসরি লোকেশন বলে না। এটা অনেকটা ফোন নেটওয়ার্কে আছে কিনা জানানোর মতো। খুব বেসিক একটা আমি আছি সিগন্যাল। কিন্তু আচ্ছা। আর এই ডেটা বিশ্লেষণ করেই তদন্তকারীরা বুঝলেন বিমানটা রাডার থেকে হারিয়ে যাওয়ার পরেও আরও প্রায় 6 ঘন্টা ধরে উড়ছিল। 6 ঘন্টা? ভাবা যায়? হ্যাঁ, শেষ অটোমেটিক পিংটা আসে সকাল 8:11 দক্ষিণ ভারত মহাসাগরের বিশাল এলাকার কোনো একটা জায়গা থেকে। তারপর? এমনকি সকাল 8:19 একটা ফাইনাল লগন রিকোয়েস্টও আসে। সম্ভবত ফিউয়েল শেষ হয়ে আসছিল বা শেষ হয়ে গিয়েছিল, সিস্টেমগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তারপর সব চুপ। ধারণা করা হয় এর পরেই বিমানটা ভারত মহাসাগরে ক্র্যাশ করে। হ্যাঁ, সেটাই সবচেয়ে সম্ভাব্য ধারণা। আর এই স্যাটেলাইট ডেটা পাওয়ার পরেই কিন্তু পুরো সার্চ অপারেশনটা ঘুরে যায়। আগে তো সবাই দক্ষিণ চীন সাগরে খুঁজছিল। হ্যাঁ, কারণ ওটাই তো স্বাভাবিক ছিল, বিমানটা তো ওদিকেই যাচ্ছিল। কিন্তু পিংস ডেটা বলল বিমানটা গেছে ঠিক উল্টো দিকে, দক্ষিণ ভারত মহাসাগরে। তখন অস্ট্রেলিয়া লিড নিল অনুসন্ধানের। হ্যাঁ, অস্ট্রেলিয়ার নেতৃত্বে শুরু হলো এক বিশাল আন্ডার ওয়াটার সার্চ ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে। সেই সার্চ তো অনেক দিন চলেছিল, তাই না? জলের তলায় খোঁজা খুবই কঠিন কাজ নিশ্চয়ই। অবশ্যই, প্রায় 3 বছর ধরে চলেছিল। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন 3 দেশ মিলে প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খুঁজেছে, জলের নিচে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে। কিন্তু বিমানের মূল অংশটা কি পাওয়া গেছিল? ব্ল্যাক বক্স? না, দুঃখের বিষয়, বিমানের মূল কাঠামো বা ফ্লাইট রেকর্ডার মানে ব্ল্যাক বক্স কিছুই পাওয়া যায়নি ওই সরকারি অনুসন্ধানে। কিন্তু কিছু টুকরো তো পাওয়া গেছে পরে, বিভিন্ন জায়গায় ভেসে এসেছিল। হ্যাঁ, সেটাই।
পরে বিভিন্ন সময়ে ভারত মহাসাগরের বিভিন্ন উপকূলে, যেমন ধরুন আফ্রিকার মোজাম্বিক, তানজানিয়া, মাদাগাস্কার, মরিশাস, আবার রিউনিয়ন আইল্যান্ড, এসব জায়গায় বিমানের কিছু ভাঙা অংশ ভেসে আসে। রিউনিয়ন আইল্যান্ডে পাওয়া ডানার টুকরোটাই তো প্রথম কনফার্মড কেস ছিল। একদম 2015 সালের জুলাইতে একটা ফ্ল্যাপেরন পাওয়া যায়, মানে ডানার একটা অংশ যেটা প্লেন ওঠা নামায় সাহায্য করে। ওটাই ছিল MH370-র প্রথম নিশ্চিত ধ্বংসাবশেষ। তারপর আরও কিছু পাওয়া গেছে। হ্যাঁ, ওর ডানার আরও টুকরো, ইঞ্জিনের কিছু অংশ, এমনকি কেবিনের ভেতরের জিনিসও পাওয়া গেছে। এই ভেসে আসা টুকরোগুলোই কিন্তু একমাত্র ফিজিক্যাল এভিডেন্স যা বলছে যে বিমানটা ভারত মহাসাগরেই পড়েছিল। অনুসন্ধান কি তাহলে এখন বন্ধ? সরকারি অনুসন্ধান অনেক দিন আগেই শেষ হয়েছে, কিন্তু একটা প্রাইভেট আমেরিকান কোম্পানি ওশান ইনফিনিটি তারা কিন্তু হাল ছাড়েনি। ও, তারা কি করছে? তারা 2022-এ একবার সার্চ করেছিল নো ফাইন্ড নো ফি বেসিসে, মানে খুঁজে পেলেই শুধু টাকা নেবে। সেটা সাময়িক বন্ধ ছিল। এখন শুনছি 2025-এ আবার নতুন করে শুরু করার প্ল্যান করছে, আরও ভালো টেকনোলজি নিয়ে। তারা কোথায় খুঁজবে বলে মনে করছে? তারা এখন বিশেষ করে সমুদ্রের গভীর খাত বা ট্রেঞ্চগুলোর দিকে নজর দিচ্ছে, যেমন ধরুন পেনাং ট্রেঞ্চ। তাদের থিওরি হচ্ছে যদি ইচ্ছাকৃতভাবে প্লেনটাকে লুকানো হয়ে থাকে তাহলে এই গভীর জায়গাগুলোই হতে পারে। কি ধরনের টেকনোলজি ব্যবহার করছে? ওরা এখন আরও অ্যাডভান্স সোনার টেকনোলজি ব্যবহার করার কথা বলছে, যেটা দিয়ে সি বেডের অনেক ডিটেল ম্যাপ বানানো যায়। আর ড্রিফট মডেলিং, মানে ভেসে আসা টুকরোগুলো কোন পথে আসতে পারে সেটার অ্যানালিসিসও করছে। আচ্ছা, এবার একটু সরকারি তদন্তের দিকে আসি। এত বছর ধরে তদন্ত করে তারা কি বলছে? ফাইনাল রিপোর্ট কি ছিল? সরকারি তদন্ত রিপোর্ট, যেটা 2018 সালে বেরিয়েছিল, সেটা বলছে যে বিমানটার রুট বদলানো বা কমিউনিকেশন সিস্টেম বন্ধ করে দেওয়া এগুলো কোনো অ্যাক্সিডেন্ট বা টেকনিক্যাল ফল্টের কারণে হয়নি। তাহলে এটা ছিল ইচ্ছাকৃত হস্তক্ষেপ বা ম্যানুয়াল ইন্টারভেনশন, মানে ককপিটে বসে কেউ একজন এই কাজগুলো করেছিলেন। ককপিটে বসে মানে পাইলট বা? রিপোর্ট নির্দিষ্ট করে কারোর নাম বলেনি, কিন্তু স্যাটেলাইট ডেটা আর অন্যান্য তথ্য এটাই ইঙ্গিত করে যে কাজটা ইচ্ছাকৃত। আর তাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে বিমানটা ফুয়েল শেষ হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সাউদার ইন্ডিয়ান ওশেনেই কোথাও পড়েছে। কিন্তু কে করলো, কেন করলো, এ ব্যাপারে রিপোর্টে কিছু বলা আছে? না, এখানেই আসল সমস্যাটা। রিপোর্ট বলছে কে বা কারা এর পেছনে ছিল বা তাদের মোটিভ কি ছিল সেটা বলার মতো যথেষ্ট প্রমাণ নেই। তার মানে ব্ল্যাক বক্স খুঁজে না পাওয়াটাই মূল বাধা? একদম। ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া গেলে হয়তো অনেক প্রশ্নের উত্তর মিলত। সেগুলো না থাকায় রহস্যটা থেকেই গেছে। তবে এই তদন্তের ফলে কিছু সুপারিশ তো নিশ্চয়ই এসেছে সেফটির ব্যাপারে। হ্যাঁ, সেটাই এসেছে। যেমন এখনকার প্লেনে যাতে আরও ভালো রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম থাকে, আর ব্ল্যাক বক্সের আন্ডার ওয়াটার লোকেটর বিকন যেটা সিগন্যাল পাঠায় সেটার ব্যাটারি লাইফ যাতে আরও বেশি হয়, যাতে ভবিষ্যতে এমন হলে খুঁজে পেতে সুবিধা হয়। তার মানে সরকারি তদন্ত একটা জায়গায় এসে আটকে গেছে প্রমাণের অভাবে, আর এই গ্যাপটা থেকেই তো নানা রকম থিওরির জন্ম, তাই না? ঠিক তাই। যখন প্রমাণ থাকে না তখন তো অনেক রকম সম্ভাবনার কথাই উঠে আসে। সবচেয়ে বেশি আলোচনা হয় কোন থিওরিগুলো নিয়ে? সবচেয়ে বেশি যে থিওরিটা নিয়ে কথা হয়েছে সেটা হলো পাইলটের জড়িত থাকা, মানে এটাকে অনেকে মার্ডার সুইসাইড থিওরিও বলে। এই থিওরিটা ঠিক কি বলে? এটা বলে যে ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ অথবা ফার্স্ট অফিসার, এদের মধ্যে কেউ একজন ইচ্ছাকৃতভাবে বিমানটাকে তার রুট থেকে সরিয়ে নিয়ে যান, তারপর ভারত মহাসাগরের কোনো একটা দুর্গম জায়গায় নিয়ে গিয়ে প্লেনটাকে ক্র্যাশ করান, মানে আত্মহত্যা করেন এবং বাকিদেরও মেরে ফেলেন। এর পক্ষে কি কোনো প্রমাণ আছে? ক্যাপ্টেনের ফ্লাইট সিমুলেটরে নাকি কিছু পাওয়া গিয়েছিল? হ্যাঁ, একটা খবর বেরিয়েছিল যে ক্যাপ্টেনের বাড়ির ফ্লাইট সিমুলেটরে নাকি ভারত মহাসাগরের দক্ষিণের দিকে যাওয়ার একটা রুট সেভ করা ছিল। যদিও এটার আসল গুরুত্ব কতটা তা নিয়ে বিতর্ক আছে। আর কিছু? আরেকটা বিষয় হলো বিমানটা যেভাবে বিভিন্ন দেশের রাডারকে খুব দক্ষতার সাথে এড়িয়ে গেছে, সেটা দেখে মনে হয় কাজটা কোনো অত্যন্ত অভিজ্ঞ পাইলটের। কিন্তু এগুলো তো সবই ইনডিরেক্ট, তাই না? কোনো সরাসরি প্রমাণ বা মোটিভ? না, সরাসরি প্রমাণ বা নিশ্চিত মোটিভ কিছুই পাওয়া যায়নি। তদন্তে ক্যাপ্টেনের কোনো অস্বাভাবিক আচরণ বা কোনো সুইসাইড নোটের কথা জানা যায়নি। তাই সরকারি রিপোর্টেও এটাকে একটা সম্ভাবনা বলা হয়েছে, কিন্তু কনফার্ম করা হয়নি। তাহলে কি এটা নিছক দুর্ঘটনা হতে পারে না?
ধরুন ককপিটে আগুন লেগে গেল বা অন্য কোনো বড়সড় টেকনিক্যাল প্রবলেম। এটাও একটা থিওরি, মানে ক্যাটাস্ট্রফিক ইভেন্ট বা আকস্মিক দুর্ঘটনা হতে পারে। ককপিটে আগুন লেগেছিল বা হঠাৎ করে কেবিনের প্রেসার খুব কমে গিয়েছিল, যাকে বলে র্যাপিড ডিকম্প্রেশন। তাতে কি হতে পারে? তাতে অক্সিজেনের অভাবে পাইলটরা হয়তো খুব তাড়াতাড়ি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তারপর প্লেনটা অটো পাইলটে উড়তে থাকে যতক্ষণ না ফিউয়েল শেষ হয়। এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে। কিন্তু MH370 ক্ষেত্রে এই থিওরিটাকে টেকে? ওই যে ইচ্ছাকৃতভাবে রুট বদলানো, রাডারকে ফাঁকি দেওয়া, এগুলো তো দুর্ঘটনার সাথে ঠিক মেলে না। ঠিক, এটাই হলো এই থিওরির দুর্বল জায়গা। যদি সির্ফ দুর্ঘটনা হতো তাহলে কেউ ট্রান্সপন্ডার বন্ধ করবে কেন, রুট বদলে অন্যদিকে যাবে কেন, বিভিন্ন দেশের এয়ার স্পেসের বর্ডার ঘেঁষে উড়বে কেন? এই ইচ্ছাকৃত কাজগুলোর ব্যাখ্যা দুর্ঘটনা থিওরিতে পাওয়া যায় না। হাইজ্যাকের সম্ভাবনা কতটা? দুজন যাত্রীর তো নকল পাসপোর্ট ছিল শুনলাম। হ্যাঁ, শুরুতে এটা নিয়ে বেশ সন্দেহ দানা বেঁধেছিল। দুজন ইরানিয়ান প্যাসেঞ্জার নকল ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে উঠেছিলেন। তাহলে? কিন্তু পরে তদন্তে জানা যায় তারা আসলে অ্যাসাইলাম সিকার ছিলেন। তাদের সাথে টেরোরিজমের কোনো লিঙ্ক পাওয়া যায়নি, আর তাছাড়া কোনো টেরোরিস্ট গ্রুপ তো আজ পর্যন্ত এর দায় নেয়নি। তাই হাইজ্যাকিং থিওরিটাও এখন আর খুব একটা জোরালো নয়। তাহলে কি এমন হতে পারে যে পাইলট নন, অন্য কেউ প্লেনটাকে গায়েব করে দিয়েছে, মানে খুব প্ল্যান করে? সেরকম একটা থিওরিও আছে। এটাকে বলা যায় ইচ্ছাকৃত অন্তর্ধান বা ডেলিবারেট ডিসঅ্যাপিয়ারেন্স। এটা পাইলট ইনভলভমেন্ট থিওরির কাছাকাছি, কিন্তু এখানে ফোকাসটা হলো খুব নিখুঁত প্ল্যানিংয়ের উপর। কিভাবে? যেভাবে প্লেনটাকে রাডার এড়িয়ে বিভিন্ন দেশের আকাশসীমার বর্ডার দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাতে মনে হয় কাজটা অত্যন্ত ঠান্ডা মাথায় খুব প্ল্যান করে করা হয়েছে। উদ্দেশ্য ছিল প্লেনটাকে এমন কোথাও নিয়ে যাওয়া যেখান থেকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, যেমন ভারত মহাসাগরের কোনো গভীর খাত। এর বাইরেও তো নানা রকম অদ্ভুত থিওরি শোনা যায়, মানে যেগুলো কনস্পিরেসি থিওরি আর কি। হ্যাঁ, যখন কোনো রহস্যের সমাধান পাওয়া যায় না তখন তো এরকম অনেক কথাই ছড়ায়। MH370 নিয়েও প্রচুর কনস্পিরেসি থিওরি আছে। যেমন? কেউ বলে কোনো দেশের মিলিটারি ভুল করে বা ইচ্ছা করে প্লেনটাকে শুট ডাউন করেছে। কেউ বলে আমেরিকার দিয়েগো গার্সিয়া বলে যে মিলিটারি বেস আছে সেখানে নাকি লুকিয়ে ল্যান্ড করানো হয়েছে। এলিয়েন দিয়ে অপহরণের কথাও তো লোকে বলে। হ্যাঁ, এলিয়েন অ্যাবডাকশন থেকে শুরু করে কোয়ান্টাম ব্ল্যাক হোলে হারিয়ে যাওয়া পর্যন্ত কি না বলা হয়েছে। কিন্তু এগুলোর কি কোনো ভিত্তি আছে? দেখুন, সত্যি কথা বলতে কি, এই কনস্পিরেসি থিওরিগুলোর কোনোটারই এক ফোঁটা বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। যে কটা ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলোতে গুলি বা মিসাইলের কোনো চিহ্ন নেই। আচ্ছা। স্যাটেলাইট ডেটা বরং একটানা উড়ে গিয়ে সাগরে পড়ার দিকে ইঙ্গিত করে, কোনো ল্যান্ডিংয়ের দিকে নয়। এগুলো আসলে সবই অনুমান, ভুল তথ্য আর জল্পনা। তদন্তকারী সংস্থা বা বিশেষজ্ঞরা এগুলোকে স্রেফ উড়িয়ে দিয়েছেন। আমরা এগুলো বলছি কারণ এগুলো আলোচনায় এসেছে, কিন্তু এগুলোর সাথে ফ্যাক্টস বা এভিডেন্সের কোনো সম্পর্ক নেই। তাহলে এক দশক পেরিয়েও রহস্যটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। কোনো আশার আলো কি দেখা যাচ্ছে নতুন অনুসন্ধান বা টেকনোলজি থেকে? আশা তো রাখতেই হয়। ওই যে বললাম, ওশেন ইনফিনিটি নতুন করে সার্চ শুরু করতে চলেছে আরও অ্যাডভান্সড টেকনোলজি নিয়ে। আর ডেটা অ্যানালিসিস? হ্যাঁ, পুরো স্যাটেলাইট ডেটা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI দিয়ে আবার বিশ্লেষণ করা হচ্ছে। যদি কোনো নতুন প্যাটার্ন বা ক্লু পাওয়া যায়। সমুদ্রের তলার ম্যাপিং আরও ডিটেইলড হচ্ছে। ড্রিফট মডেলিং, মানে ভেসে আসা টুকরোর গতিপথ বিশ্লেষণ, সেটাও ইমপ্রুভ করেছে। হয়তো এর ফলে সার্চ এরিয়াটা আরও একটু ছোট করে আনা সম্ভব হবে। কিন্তু এত কিছুর পরেও কেন সমাধান আসছে না? আসল বাধাগুলো কোথায়? বাধা আসলে বেশ কয়েকটা। প্রথমত, 2014 সালে কিন্তু আজকের মতো প্লেনের কন্টিনিউয়াস গ্লোবাল ট্র্যাকিং সিস্টেম অতটা ডেভেলপড বা ম্যান্ডেটরি ছিল না। ঠিক। দ্বিতীয়ত, প্লেনটার শেষ কয়েক ঘন্টার ডেটা খুব লিমিটেড, ওই ইনমারস্যাট পিংগুলোই ভরসা। তৃতীয়ত, ভারত মহাসাগরটা বিশাল আর গভীরতাও অঞ্জাম, মাইলের পর মাইল গভীর। সেখানে কিছু খুঁজে বের করাটা খড়ঘড়গাদায় সূচ খোঁজার মতো। আর অনেক দেশ জড়িত। হ্যাঁ, চতুর্থ কারণ সেটাই। এতগুলো দেশের মধ্যে কোঅর্ডিনেশন রেখে সার্চ চালানোটাও খুব চ্যালেঞ্জিং। সব মিলিয়ে ডেটার অভাব, টেকনোলজির লিমিটেশন, সার্চ এরিয়ার বিশালত্ব আর ইন্টারনাল কোঅপারেশনের জটিলতা, এগুলো মিলেই MH370 রহস্যটাকে আজও আনসলভড রেখেছে।
তাহলে সব মিলিয়ে ব্যাপারটা যা দাঁড়ালো, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 নিয়ে আমরা অনেক কিছু জানি, আবার আসল কথাগুলোই জানি না। আমরা জানি প্লেনটা অদ্ভুতভাবে রুট বদলেছিল, কমিউনিকেশন বন্ধ হয়ে গেছিল, অনেকক্ষণ উড়েছিল, আর দক্ষিণ ভারত মহাসাগরেই পড়েছে, সেটার প্রমাণও আছে স্যাটেলাইট ডেটা আর ওই ভেসে আসা টুকরোগুলোতে। হ্যাঁ, এটুকু মোটামুটি নিশ্চিত। কিন্তু আসল প্রশ্নগুলো, কে করলো, কেন করলো, ঠিক কিভাবে করলো, সেগুলোর উত্তর আজও নেই। একদম। MH370 আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয় যে টেকনোলজি যতই এগিয়ে যাক না কেন, মানুষের আচরণ আর প্রকৃতির কিছু দিক হয়তো এখনও আমাদের নিয়ন্ত্রণের বা পুরোপুরি বোঝার বাইরে। সত্যি। যখন সরাসরি প্রমাণ থাকে না, তখন সত্যিটা খুঁজে বের করা যে কি ভীষণ কঠিন হতে পারে, এটা তার একটা চরম উদাহরণ। 229 জন মানুষের পরিবার, তারা আজও একটা নিশ্চিত উত্তরের অপেক্ষায় আছেন। এই অমীমাংসিত রহস্যটা একদিকে যেমন আমাদের টেকনোলজির লিমিটেশন নিয়ে ভাবায়, তেমনই একটা প্রশ্নও তুলে দেয়। যখন সত্যিটা জানার ইচ্ছেটা খুব জোরালো, কিন্তু হাতে প্রমাণ প্রায় নেই বললেই চলে, তখন সেই সত্যি আর বাস্তব সীমাবদ্ধতার মধ্যে ব্যালেন্স করাটা কতটা সম্ভব? এই প্রশ্নটাই হয়তো MH370কে ঘিরে আমাদের মনে ঘুরপা খেতে থাকবে আরও